মুর্শিদাবাদের ধুলিয়ানে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভের নামে হিন্দু নিধনের তদন্তে উঠে আসছে। এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। আজ থেকেই মজুত করা ছিল। বহু বাড়ির ছাদে মজুত করা ছিল পাথর, কাছের বোতল, লাঠি, ধারালো অস্ত্র, পেট্রোল বোমা, এমনকি মজুত করা হয়েছিল হ্যান্ড গ্রেনেডও। যে গ্রেনেড বানাতে অভ্যস্ত একদা জেএমবি, অধুনা এবিটি জঙ্গিরা। উপদ্রুত এলাকার বিভিন্ন বাড়ির ছাদে রেললাইনের পাথর, কাচের বোতলের সঙ্গেই প্রাণঘাতী এসব উপকরণ মজুত করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন গোয়েন্দারা। হাঙ্গামা যে পরিকল্পিত, হিংসা ছড়ানোর উপকরণের যোগান দেখে আরও নিশ্চিত হয়েছে প্রশাসন। অশান্তির পর হিংসাবিধ্বস্ত ঘরবাড়ি পরীক্ষা করে ফরেনসিক বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়েছে। অল্প সময়ের মধ্যে একের পর এক গৃহস্থ বাড়ি যে কায়দায় ধ্বংস করা হয়েছে, তাতে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়ে থাকতে পারে। কারণ বিস্ফোরণের জেরে কয়েকটি বাড়ির দেওয়ালের অংশ ভেঙে পড়েছে, ফাটল ধরেছে বাড়ির ঢালাই এবং ছাদেও। এমনকি কয়েকটি বাড়ির লোহার গ্রিলও ঢালাই থেকে খুলে মাটিতে ঝুলছিল। গোয়েন্দারা বলছেন, লাল সাদা মশলা মিশিয়ে তৈরি হাতবোমা এই অভিঘাত কোনোভাবেই সম্ভব নয়। এই পর্বেই বাংলাদেশি জঙ্গিদের তৈরি হ্যান্ড গ্রেনেডে প্রয়োগ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, চলতি এপ্রিল মাসের ৭-৮ তারিখের মধ্যে হিংসা ছড়ানোর যাবতীয় উপকরণ জোগাড় করে ফেলেছিল ভারত বাংলাদেশের সম্মিলিত হানাদার-রা। ৯ এপ্রিল মুর্শিদাবাদের বুক চিরে যাওয়া জাতীয় সড়ক অবরোধের মধ্যে দিয়ে আন্দোলনের টিজার দেখানো হলেও পরিকল্পনা হয় ১১ এপ্রিল দুপুর থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে আক্রমণ শানানো হবে রেল, সড়ক, সরকারি সম্পত্তি, থানা ও পুলিশ কর্মীদের উপর। ওই সূত্রটি জানিয়েছে, ধুলিয়ানের এক এলপিজি ডিলারকে ভয় দেখিয়ে তার গোডাউন থেকে বেশ কিছু সিলিন্ডার জোগাড় করে স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক নিষিদ্ধ ঘোষিত দুই সংগঠনের লোকজন। পরিকল্পনা হয়, সরকারি ভবন ও থানায় আক্রমণ পর্বে সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটানোর। এমনকি আধিকারিকদের জ্যান্ত পুড়িয়ে মারারও ছক হয়। পরিকল্পনা অনুযায়ী সিলিন্ডার পৌঁছে দেওয়া হয় ছোট ছোট দলে ভাগ হওয়া হামলাকারীদের কাছে। সেই ছক অনুযায়ী এসডিপিও পদমর্যাদার এক পুলিশ অফিসারকে সিলিন্ডার খুলে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টাও হয়। কোনোক্রমে প্রাণে বেঁচেছেন ওই অফিসার ও তার সঙ্গী পুলিশ কর্মীরা। ওই আক্রমণে যারা অংশ নিয়েছিল, তাদের সিংহভাগই বহিরাগত। তদন্তে জানা যাচ্ছে, বহিরাগতদের ওই দলে যেমন ছিল ঝাড়খণ্ডের পাকুড় ও বিহারের কিষানগঞ্জের যুবকরা, তেমনি ছিল চোরাপথে সীমান্ত পার হয়ে আসা বাংলাদেশিরাও। কলকাতা ও বহরমপুর ওয়াকফ আন্দোলনকে শিখণ্ডী করে যে হিংসা ছড়িয়েছিল শামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানের বিস্তীর্ণ অংশে, তাতে বর্ষর নাশকতা বাস্তবায়িত করতে ছক ছিল সিলিন্ডার বিস্ফোরণের। বিস্ফোরণের মাত্রাকে বাড়াতে মোট ২০০টি এলপিজি সিলিন্ডার জোগাড় করেছিল ওপার আর এপারের সম্মিলিত দুর্বৃত্ত বাহিনী। মজুত করা হয়েছিল হ্যান্ড গ্রেনেডও। যে গ্রেনেড বানাতে অভ্যস্ত একদা জেএমবি, অধুনা এবিটি জঙ্গিরা। উপদ্রুত এলাকার বিভিন্ন বাড়ির ছাদে রেললাইনের পাথর, কাচের বোতলের সঙ্গেই প্রাণঘাতী এসব উপকরণ মজুত করা হয়েছিল। গোয়েন্দা সংস্থা আগেই জানিয়েছে, এই দাঙ্গা পরিকল্পনা আগেই হয়েছিল। শুধু দরকার ছিল একটি ইস্যুর। সেটারই কাজ করেছিল ওয়াকফ সংশোধনী। এবার এল আরও ভয়ানক তথ্য। নাশকতাকে চূড়ান্ত রূপ দিতে পরিকল্পনা ছিল সিলিন্ডার বিস্ফোরণের। আর এই উদ্দেশ্যে জোগাড় করা হয়েছিল মোট ২০০টি এলপিজি সিলিন্ডার। এখানেই শেষ নয়, আগে থেকে এনে রাখা হয়েছিল হ্যান্ড গ্রেনেড। উপদ্রুত এলাকার বিভিন্ন বাড়ির ছাদে রেললাইনের পাথর, কাচের বোতলের সঙ্গেই প্রাণঘাতী এসব উপকরণ মজুত করা হয়েছিল। এই অশান্তি যে অবশ্যই পূর্বপরিকল্পিত সে ব্যাপারে এবার কার্যত নিশ্চিত গোয়েন্দারা। অশান্তির পর ঘরবাড়ি পরীক্ষা করে ফরেনসিক বিশেষজ্ঞদের মাথা খারাপ হওয়ার জোগাড়। অল্প সময়ের মধ্যে একের পর এক গৃহস্থ বাড়ি যেভাবে ধ্বংস করা হয়েছে, তা কোনো শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়ে থাকলে তবেই সম্ভব। কারণ বিস্ফোরণের জেরে কয়েকটি বাড়ির দেওয়ালের অংশ ভেঙে পড়েছে, ফাটল ধরেছে বাড়ির ছাদেও। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, চলতি এপ্রিল মাসের ৭-৮ তারিখের মধ্যে হিংসা ছড়ানোর যাবতীয় উপকরণ জোগাড় করে ফেলেছিল ভারত বাংলাদেশের সম্মিলিত দাঙ্গাকারীরা। পরিকল্পনা হয়, ১১ এপ্রিল দুপুর থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে আক্রমণ করা হবে রেল, সড়ক, সরকারি সম্পত্তি, থানা ও পুলিশ কর্মীদের উপর। ধুলিয়ানের এক এলপিজি ডিলারকে ভয় দেখিয়ে তার গোডাউন থেকে বেশ কিছু সিলিন্ডার জোগাড় করে ভারতে নিষিদ্ধ দুই সংগঠন।
পরিকল্পনা হয় সরকারি ভবন ও থানায় আক্রমণ পর্বে সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটানোর। এমনকি আধিকারিকদের জ্যান্ত পুড়িয়ে মারারও ছক কষা হয়। ওই আক্রমণে যারা অংশ নিয়েছিল তাদের সিংহভাগই বহিরাগত। তদন্তে জানা যাচ্ছে বহিরাগতদের ওই দলে ঝাড়খণ্ডের পাকুড়, বিহারের কিষানগঞ্জ, চোরাপথে সীমান্ত পার হয়ে আসা বাংলাদেশি যুবকরা ছিল। আর এই কাজে তাদের সব দিক দিয়ে সাহায্য করছিল শামশেরগঞ্জে ডাক্তার বলে পরিচিত এক ব্যক্তি। ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত এক সংগঠনের সঙ্গে যুক্ত। সেই বহিরাগতদের একাংশকে নিজের বাড়িতে এনে রেখেছিল বলে খবর। মহাভারতের যুদ্ধে ভীষ্ম বধের জন্য কুরুক্ষেত্র প্রান্তরে শিখণ্ডীকে দাঁড় করিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তিনি জানতেন তৃতীয় লিঙ্গের ব্যক্তি শিখণ্ডীর সামনে অস্ত্র ত্যাগ করইতে বাধ্য হবেন স্বয়ং গঙ্গাপুত্র। আর সেই সুযোগেই অর্জুন করবেন ভীষ্মবোধ। এক্ষেত্রেও ব্যাপারটা তাই। আক্রমণের পরিকল্পনা হয়েছিল বহু আগেই। শুধু দরকার ছিল একটি অজুহাতের। সেই অজুহাতেরই ভূমিকা পালন করেছে কার্যত ওয়াকফ সংশোধনী আইন। এদিকে আর একটু সূত্র মারফত জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ধুলিয়ানে ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতার নামে তাণ্ডব চলেছিল গত 11 এবং 12 এপ্রিল। সেই সহিংসতা চলাকালীনই জাফরাবাদে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। কিন্তু ঠিক কী কারণে হত্যা করা হয়েছিল এই দুজনকে, যাদের মৃত্যু নিয়ে বিজেপি হিন্দু শহীদ দিবস পালন করেছে, সিপিএম দাবি করেছে নিহতরা তাদের দলের সমর্থক, সেই দুজনকে খুনের নেপথ্যে নাকি থাকতে পারে ব্যক্তিগত শত্রুতা। ইতিমধ্যেই ধুলিয়ান জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছে একাধিক জন। তাদের মধ্যে কাউকে গ্রেফতার করা হয়েছে ভিনজেলা থেকে তো কাউকে বাংলাদেশ সীমান্তের খুব কাছ থেকে। ধৃতদের মধ্যে অন্যতম হল ইনজামাম হক নামে এক ব্যক্তি। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এই ইনজামাম। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে এই ইনজামামের ব্যক্তিগত আক্রোশ ছিল হরগোবিন্দ এবং চন্দনের ওপরে। নিহতদের বাড়ির সামনে একটি বৈদ্যুতিন খুঁটিতে কাজ করা নিয়ে বিবাদ দেখা দিয়েছিল দুই পক্ষের মধ্যে। এই আবহে ধুলিয়ানে ওয়াকফ হিংসার আবহে হরগোবিন্দ ও তার ছেলেকে ইনজামাম খুন করে বলে অভিযোগ উঠছে। এদিকে ইনজামাম ছাড়াও এই খুনের ঘটনায় জড়িত আরও কয়েকজন। এই আবহে পুলিশ তদন্ত জারি রেখেছে। এই জোড়া খুন নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার বলেন, তদন্তে বেশ কিছু বিষয় উঠে এসেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে খুন হওয়া দুই ব্যক্তির পূর্বপরিচিত ছিল ধৃত ইনজামাম। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এই মামলায়। তবে তদন্তের স্বার্থে এখনই সেই সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা সম্ভব নয়। এদিকে ওয়াকফ হিংসায় খুন হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের জন্য 10 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ক্ষতিপূরণ তারা নেবেন না বলে জানিয়েছিলেন দাস পরিবারের সদস্যরা। 16 এপ্রিল হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। তবে শ্রাদ্ধের জন্যে পুরোহিত ও ক্ষৌরকারকে পর্যন্ত পাশে পাননি বলে অভিযোগ দাস পরিবারের। তাদের দাবি, আতঙ্কে কেউ আসেনি, তাই পুরোহিত ছাড়াই শ্রাদ্ধ সম্পন্ন হয় হরগোবিন্দ এবং চন্দনের। এই আবহে হরগোবিন্দের স্ত্রী পারুল দাস জানিয়েছিলেন তিনি মমতার ঘোষিত টাকা নেবেন না। এদিকে চন্দনের স্ত্রী পিঙ্কিও জানান তিনি রাজ্য সরকারের ক্ষতিপূরণের টাকা নেবেন না, বরং তিনি গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প তৈরির দাবি জানান। এই আবহে আজ বেতবোনায় ফিরল রাজ্যপালের কনভয়। ভয়াবহ অভিজ্ঞতার কথা একেবারে কাগজে লিখে রাজ্যপালের হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন থেকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও এসেছেন রাজ্যে। ঘুরছেন ক্ষতিগ্রস্ত এলাকায়, ঘুরেছেন শামশেরগঞ্জের নানা পকেটে। জাফরাবাদ থেকে বেতবোনা, তাদের সামনে বারবার উঠেছে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি। এদিন একেবারে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামতে দেখা যায় এলাকার মহিলাদের। এলাকা থেকেই অভিযোগ উঠেছিল রাজ্যপালের সঙ্গে দেখা করতে এলাকার বাসিন্দাদের বাধা দিচ্ছে পুলিশ। সূত্রের খবর, এ কথা কানে যেতেই কনভয় ঘুরিয়ে বেতবোনায় চলে আসেন বোস। রাজ্যপাল বেতবোনায় ঢুকতেই তার সামনেই পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন বেতবোনার বাসিন্দারা। পুলিশ নয়, বিএসএফ চাই, সাফ কথা দাবি এলাকার বাসিন্দাদের। রাজ্যপালের সামনেই এদিন ফের হিংসাদীর্ণ এলাকাগুলি ঘুরে দেখার দাবি ওঠে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলে শেষ পর্যন্ত এলাকা ঘুরে দেখার সিদ্ধান্ত নেন বোস। এলাকার সর্বহারাদের সঙ্গেই হিংসা বিধ্বস্ত এলাকায় যান। প্রসঙ্গত, শুক্রবার রাতেও তিনি মালদহের বৈষ্ণবনগরে ঘরছাড়াদের ক্যাম্পে যান রাজ্যপাল। সেখানেও বেশ কিছু সময় ছিলেন, কথা বলেন দুর্গতদের সঙ্গে।
সেখানেও ঘরছাড়াদের ক্যাম্পে মিডিয়াসহ স্থানীয় বাসিন্দাদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ক্ষোভে ফেটেও পড়েন স্থানীয়রা। ব্যাপক উত্তেজনার ছবি দেখা গিয়েছিল শুক্রবার রাতে।